হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। শুরুতেই আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আজকে শনিবার মানেই সজীব ভাইয়ের রাত কথাটি আমি বলতে পারছি না, কেননা আমাদের সজীব ভাই অনেক বেশি অসুস্থ থাকার কারণে হসপিটালাইজড অবস্থায় আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসেন আব্বাস হুজুরের দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সত্যি বলতে সজীব ভাই, আপনাকে অনেক বেশি মিস করতেছি ভাই। আমি পার্সোনালি ভাই আপনার জন্য দোয়া করি আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তো সজীব ভাইয়ের অনুপস্থিতিতে আজকে আপনারা শুনতে চলেছেন 3টি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আপনারা শুনতে চলেছেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু, যে কিনা এর আগেও আমাদেরকে 2টি ঘটনা লিখে পাঠিয়েছেন। আমাদের সেই বন্ধুটির নাম হচ্ছে আমির হামজা ভাই। হ্যাঁ, প্রথমেই আপনারা শুনতে পাবেন আমির হামজা ভাইয়ের বাদশা কবিরাজের আরও একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সত্যি বলতে এই ঘটনাটি অসাধারণ একটি ঘটনা হতে চলেছে। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এরপর দ্বিতীয়ত আপনারা শুনতে পাবেন আমাদের আরেকজন লিসেনার প্রথমবারের মতো ঘটনা লিখে পাঠিয়েছেন, আর সেই ভাইটির নাম হচ্ছে আরিফ ভাই। হ্যাঁ, আমাদের দায়ান খ্যাত আরিফ ভাই না, ইনি হচ্ছেন আরেকজন আরিফ ভাই। তো আরিফ ভাইয়ের বদজিন নামক একটি ভয়ঙ্কর ঘটনা এরপর আপনারা শুনতে পাবেন। আশা করি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লাগবে। তো এরপর সর্বশেষ আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার। ইনিও মূলত প্রথমবারের মতোই আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন, আর ভাইটির নাম হচ্ছে সুজন হাসান। হ্যাঁ, এরপর আপনারা শুনতে চলেছেন সুজন হাসান ভাইয়ের ভয়ঙ্কর ঘর নামক আরও একটি রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। আশা করি সব মিলে আজকের এপিসোডটি অনেক অনেক বেশি এনজয় করবেন আপনারা। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ইউনিক ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে কেউ কারো ঘটনা কপি করে আমাদেরকে পাঠাবেন না। আপনাদের নিজস্ব ইউনিক কোনো ঘটনা থাকলে সেগুলোই একমাত্র আমাদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনারা কারো ঘটনা কপি করে আমাদেরকে পাঠান আর আমরা যদি তা বুঝতে পারি, তাহলে কিন্তু আপনার এই পরিশ্রম পুরোটাই বৃথা যাবে, কেননা আমরা ওই ঘটনাগুলো অবশ্যই প্রকাশ করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি আমির হামজা ভাইয়ের লেখা বাদশা কবিরাজের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আমির হামজা, বাসা ঢাকা কেরানীগঞ্জ। বর্তমানে আমি সৌদি আরবের রিয়াদে কর্মস্থলে আছি। আর আমি হলাম ভূত আড্ডার একজন ক্ষুদ্র লেখক। আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের আরাফাত ভাই, আরিফ ভাই ও ইমরান ভাই। তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের ঘটনাগুলোকে সবার কাছে শেয়ার করে এবং ঘটনাগুলো জীবন্ত করে তোলে। তাই তাদের প্রতি ভালোবাসা সীমাহীন। এটা আমার লেখা 3 নাম্বার ঘটনা।
আমার আগের ঘটনায় বলেছিলাম বাদশাহ কবিরাজ কিভাবে এত শক্তিশালী দুইটা ইফরিত জিন ও ভয়ঙ্কর জান্নাত জিনকে কিভাবে পেল। আর হয়তো আপনাদের অনেকেরই মনে আছে আগের ঘটনায় ইয়াসিন জিন বলেছিল যে ওদেরকে বাঁচানোর জন্য বাদশাহ কবিরাজ তার পরিবারকে হারিয়েছিল। ইনশাল্লাহ আজ এগুলোর বিস্তারিত সবকিছু লিখব। আর আজকের ঘটনাটা অনেক বড় হবে আর সবাই ভয়ের জগতে হারিয়ে যাবেন। তো আমি এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি নানির কাছে বাদশাহ কবিরাজের ঘটনাগুলো শোনার পর আমি মনে মনে চিন্তা করি বাদশাহ কবিরাজের সাথে দেখা করব। আর যেই ভাবা সেই কাজ। আর তারপরের দিন বাদশাহ কবিরাজের বাড়িতে চলে যাই আর ওনাকে সালাম দিয়ে বলি, দাদা আপনি কেমন আছেন? আর বাদশাহ কবিরাজ বলে, আমি ভালো আছি, আর তোমাকে তো ঠিক চিনলাম না। তারপর আমি আমার নানার নাম বলতে আমাকে তখন চেনেন। কারণ হলো বাদশাহ কবিরাজের বাড়ি আর আমার নানার বাড়ি একই গ্রামে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর বাদশাহ কবিরাজ বলে, দাদু ভাই আমার কাছে কি তোমার কোনো কাজ আছে? তখন আমি বলি, দাদু ভাই আমি আমার নানের কাছে আপনার একটা ঘটনা শুনেছিলাম। তখন দাদু বলে, আসলে ইমরান ভাই আমি বাদশাহ কবিরাজকে দাদু বলে সম্বোধন করছি। তখন দাদু বলে, ভাই তুমি কোন ঘটনার কথা বলছো? তখন আমি বলি, দাদু ওই যে 7টা ইউনিয়নের যে বট গাছ আর ফ্যাক্টরির ঘটনা। তখন আমি একটা জিনিস খেয়াল করে দেখি বাদশাহ কবিরাজের চোখে মুখে আতঙ্ক। তখন বাদশাহ কবিরাজ বলে, দাদা ভাই ওই ঘটনা আমার জীবনের প্রথম ঘটনা, তাই ওই ঘটনার কথা মনে পড়লে আমার এখনো শরীরের লোম দাঁড়িয়ে যায়। তারপর আমি বলি, দাদু যাই হোক আপনি এখন আমাকে 3জন জিন কিভাবে পেলেন তা বলবেন। তখন বাদশাহ কবিরাজ বলে, এটা অনেক বড় ঘটনা। তখন আবার আমি বলি, কোনো সমস্যা নাই আপনি বলেন। তখন বলা শুরু করলো বাদশাহ কবিরাজ। আমি সবার বোঝার জন্য বাদশাহ কবিরাজের ভাষায় বলছেন, বাদশাহ কবিরাজ আমার বয়স তখন 15, আর আমার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল জিন দেখার। আমি রাতের আধারে কতই না জায়গায় ঘুরেছি শুধু জিন দেখার জন্য, কিন্তু আমি কিছুই দেখতে পেতাম না। বিশ্বাস করো দাদু ভাই ওই সময় গ্রামের অবস্থা পুরোই খারাপ ছিল, আর চারপাশে ফাঁকা আর ঝোপঝাড় ছিল। আর তখন এতটাও ঘনবসতি ছিল না, বাড়িঘর ছিল অনেকটাই দূরে দূরে। আর আমাদের গ্রামের পাশে বিলের মাঝখানে ছিল এক চিতাখোলা। আর ওই চিতাখোলায় কখনো দিনের বেলায় মানুষ পোড়াতো না, সবসময় রাতে পোড়াতো, কারণ তারা চাইতো না তাদের পোড়ানো অন্য কেউ দেখে ফেলুক। আর ওইখানে একটা কালী মন্দিরও আছে, আর কিছু মোটা মোটা অনেকগুলো পুরনো গাছ ছিল। আমি একদিন দিনের বেলায় একা একা হাঁটতে হাঁটতে ওই চিতাখোলায় চলে যাই। তখন ছিল ভর দুপুর বেলা, আর পরিবেশটা ছিল একেবারেই থমথমে। তবে প্রিয় লিসেনার্স, আপনারা তো কম বেশি সবাই জানেন যেখানে হিন্দু পোড়ানো হয় বা চিতাখোলা, সেটা জনবসতি থেকে বেশ অনেকটাই দূরে থাকে। আবার ঘটনায় ফিরি। তখন আমি একা একা চিতাখোলার উপরে উঠি, কারণ চিতাখোলা ছিল ফসলের মাঠ থেকে অনেকটাই উঁচু জায়গায়। তারপর আমি ঘুরে ঘুরে চারপাশটা দেখি, কিন্তু কখনো ভয় পেতাম না আমি। ওই সময় আমার শরীরটা ভারী হয়ে যায়। তখন সময় প্রায় 3টা বা তার কিছু কম হবে। তখন হঠাৎ আমার কানে একটা বাচ্চার কান্নার শব্দ আসে, আর আমি তখন খেয়াল করলাম কান্নাটা যেখানে মানুষ পোড়ায় ঠিক ওর সামনে কালী মন্দির, আর মন্দিরের পেছন থেকেই আসছে। আর ওখানে কলা বাগান আছে। তারপর আমি কলা বাগানের ওখানে গিয়ে দেখি একটা 5 বছরের ছোট্ট বাচ্চা কান্না করছে মাথা নিচু করে। আর তখন আমি বলি, তুমি কে, আর এখানে কি করো? তখন সে বাচ্চা মাথা উঠায়, আর আমি তাকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে যাই, কারণ এত সুন্দর ছেলে আমার জীবনেও দেখিনি। তখন ছেলেটা আমাকে বলে, আপনি আমাকে দেখতে পারছেন? ঠিক তখনই আমি হা হা করে হেসে দিলাম আর বললাম, কেন তুমি কি ভূত নাকি যে তোমাকে দেখতে পারবো না? আর আমি বলি, তোমার বাড়ি কোথায়? তখন ছেলেটা বলে, আমি বোঝার জন্য ওর ভাষায় বলছি, আমার বাড়ি হলো
অ্যামাজন জঙ্গলের এক গহীনে, যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারে নাই। আর ওইখানে কোনো মানুষের পক্ষে যাওয়াও সম্ভব না। আর ওখানে আমি আর আমার দাদা থাকতাম। আর আমার মা বাবা আমাদের জান্নান জিনের রাজ্যে থাকে। আর এই কথা শুনে আমি অনেক ভয় পেয়ে যাই আর বলি, কি বলছো তুমি? কি জিন নাকি? তখন আবার ছেলেটা বলা শুরু করে, আমি একজন জিন, আর আমার নাম আলিফ। আমি জান্নান প্রজাতির জিন। তারপর আমি আবারও বলি, তুমি তাহলে এখানে কি করো? তখন আলিফ জিন বলে, আমার না থাকার মতো কোনো জায়গা নাই। আপনি কি আপনার সাথে আমাকে কিছুদিন রাখতে পারবেন? আর আমি কথা দিলাম আমি মানুষের রূপে থাকব, কেউ বুঝতেও পারবে না। আর আপনি ছাড়া আমাকে কেউ দেখতেও পারবে না। তখন আমার মনে মায়া হয় আর আমি মনে মনে ভাবি, যা আছে কপালে। তারপর আমি বলি, চলো বাড়িতে যাই। তারপর আমি ওকে নিয়ে বাড়িতে যাই। আর আমার বাড়িতে মা বাবা ও ছোট বোন, আমরা তিনজনই। তখন আমার বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তারপর রাতের খাবার খাই আর আমি খেয়াল করে দেখি আলিফ জিনকে আমি ছাড়া আর কেউই দেখতে পাচ্ছে না। তারপর আমি খাবার শেষ করে ঘরে চলে আসি। তখন আলিফ জিন বলে, চলো আমরা ফসলের মাঠে যে বটগাছটা আছে সেখানে যাই, তোমার সাথে কথা আছে কিছু। তখন আমি বলি, আরে ওই জায়গা অনেক খারাপ, আর আমি শুনেছি ওখানে অনেক খারাপ জিন আছে। তখন আলিফ বলে, তুমি ভয় পেও না, আমি আছি তো। এটা বলে আলিফ জিন একটা মুচকি হাসি দেয়। আর আমি তখন এক বুক সাহস নিয়ে আলিফের সাথে ওই জায়গায় যাই আর বটগাছের নিচে যেয়ে বসি। তখন আলিফ জিন হা হা করে হাসতে লাগলো। তখন আমি বলি, তুমি এইভাবে হাসছো কেন? তখন আলিফ জিন বলে, আপনার বাড়ির কথা মনে পড়ে গেল, তাই হাসছি। তখন আমি বলি, কোন কথা? তখন সে বলে, আপনি না বলেছিলেন এখানে খারাপ জিন আছে, তাই আপনি হয়তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। তাহলে শোনেন, আমি আলিফ। এখানে যদি হাজার হাজার জিন আসে আমার কাছে, তারা আমার সামনে মশা মাছি ছাড়া আর কিছুই না। তখন আমি মজা করে একটা কথা বলি, তুমি এত শক্তিশালী, তাহলে কলা বাগানের চিপায় কি করো? তখন আলিফ জিন বলে, আমি আপনাকে সব কিছুই খুলে বলবো, তাই এখানে নিয়ে এসেছি। আর আমার কথার মাঝে কোনো কথা বলবেন না। তখন আমি বলি, ঠিক আছে। তখন আলিফ জিন বলতে শুরু করে, আমি আলিফ। আমার বয়স মাত্র 120 বছর। আর শোনেন, আপনারা মানুষ 12 বছরের সাবালক হন, কিন্তু আমরা জিন জাতি 350 বছর বয়সে সাবালক হই। আর আমি এখনো অনেক ছোট, তাই আমার পরিপূর্ণ শক্তি পাই নাই। তারপরও আল্লাহ আমাকে যেই শক্তি দিয়েছে, কয়েক হাজার জিন আমার কাছে কিছুই না। আর আপনি তো বলেছিলেন আমি এখানে কিভাবে আসলাম। তাহলে শোনেন, আমার রাজ্য আছে, আর আমার দাদা হলো জান্নান জিনের রাজা। আমরা এক ভাই, আর আমার একটা ছোট্ট বোন আছে। ওর নাম হুমায়রা পরি। ওর বয়স 90 বছর। আর আমার বাবা জান্নান জিন, কিন্তু আমার মা হলো ইফরিত জিনের বাদশার মেয়ে। আর আমার দাদার বয়স প্রায় 2500 বছর হয়ে গেছে। তাই আমার বাবাকে রাজা ঘোষণা করে রাজ্য বুঝিয়ে দেন। আর আমি একদিন বায়না করি আমার দাদার কাছে যে আমি অ্যামাজন জঙ্গল দেখব।
আর আমার জোরাজোরির কারণে আমার দাদা রাজি হয়ে যায় আর আমাকে নিয়ে অ্যামাজনের গহীনে চলে যায়। কিন্তু ওখানে গিয়ে আমরা দেখি জায়গায় জায়গায় ইবলিশ শয়তানের পুজো করে কিছু খারাপ ইফরিত জিন। আর এগুলো দেখে আমার দাদা ক্ষিপ্ত হয়ে যায়। আর দাদাকে এক শয়তান তখন গালি দিয়ে বসে। তখন দাদা শয়তানটাকে মাছ বরাবর টান দিয়ে ছিঁড়ে ফেলে। আর তখন প্রায় 1000 খানেক শয়তান দাদার সাথে যুদ্ধ শুরু করে দেয়। তখন দাদা তার ভয়াবহ রূপে চলে আসে আর আমাকে একটা সুরক্ষা গণ্ডির ভেতর রেখে দেয়, যেন শয়তানগুলো আমার কিছু করতে না পারে। তারপর দাদা বিশাল বড় এক দানবের রূপ নেয় আর তার দেহ এতটাই বড় হয়ে যায় যে তার মাথা ঠিক কতটা উপরে ছিল ঠিক মতো দেখাও যাচ্ছিল না। আর তার পিঠ থেকে 2টা বিশাল বড় ডানা বের হয়ে আসে আর তার পুরো শরীর থেকে আগুন বেয়ে বেয়ে মাটিতে পড়তে থাকে। আর দাদা তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে, ডাক তোদের প্রভু ইবলিশকে। আজকে যদি এখানে ইবলিশ শয়তানও আসে, কথা দিলাম ওকে 70 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। তখন শয়তানগুলো বলে, বাদশাহ, আপনাকে আমরা চিনতে পারি নাই, এবারের মতো ক্ষমা করে দেন। তখন আমার দাদা বলে, তোদের কোনো ক্ষমা নেই, তোরা হলে শয়তানের পূজারী। এটা বলে এক ভয়ঙ্কর ভাবে তাদের দিকে তাকায় আর তার চোখ দিয়ে রীতিমতো আগুন বের হয়ে চোখের পলকেই ছাই করে দেয় সবাইকে। আর তখন দাদা আমাকে বলে, দাদু ভাই, তোমাকে ইন্ডিয়া ঘুরে দেখাবো। তারপর আমরা লখনৌয়ে হিরাজিল প্রসাদের ওখানে অবস্থান করি, কারণ ওই জায়গা ছিল লোকালয় থেকে অনেকটা দূরে আর সামনে বিশাল বড় এক নদী। আর সমস্যাটা এখান থেকেই শুরু হয়। আমার দাদু নামাজ পড়ছিল আর আমি ওই সময় একটু দূরে চলে যাই আর দেখি গভীর এক জঙ্গলের মাঝে কিছু অঘরী একটা বাচ্চাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করছে। আর তখন আমি বাধা দেই আর জায়গায় একজনের দেহ থেকে মাথাটা আলাদা করে দেই। আর তারপর যখন সবগুলোকে মারতে যাব, ঠিক তখনই আমার চারপাশে শুকুরের রক্ত ঢেলে দেয়। আর তখন ওই জায়গাটা নাপাক হয়ে যায় আর আমাকে তারা বন্দি করে ফেলে আর বলে, আমাদের সারা জীবনের সাধনা আজকে পূরণ হলো আর আজকে শক্তিশালী এক জিনের বাচ্চা পেয়েছি, আরও থাকলে আমাদের আর কিছুরই দরকার নেই। আর তার একটু পরে আমার দাদা নামাজ শেষ করে এসে দেখে আমাকে ওরা আটকে রেখেছে। তখন তারা দাদুভাইকে দেখে আরো বেশি হতভম্ব হয়ে যায়। তার কারণ হলো আমরা জান্নান জিন। কোনো মানুষের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, কোনো মানুষ 1000 বছর সাধনা করেও আমাদের দেখা পায় না। তখন আমার দাদা বলে, তোদের এত বড় সাহস, আমার নাতিকে বন্দি করেছিস? আর তখন অঘরী বাবা বলে, আমি জানি তোদের শক্তির সামনে আমার ইফরিত ও মারিদ জিন কিছুই না, তাই আমরা চাই না তোদের সাথে যুদ্ধ করে আমার জিনগুলোকে মারতে। তাই আমরা বলি, আমাদের কাছে দাসত্ব স্বীকার কর
আর তা না হলে আমাদের কাছে বন্দি হয়ে থাক। আর বন্দি না হলে তোর নাতিকে এখনই নদীর পানিতে ফেলে দেব। এটা বলে ওরা হা হা করে হেসে ওঠে। তখন আমার দাদু আর কোনো উপায় না পেয়ে ওদের কাছে বন্দি হয়। আর আমাদের বন্দি বানানোর সময় এক কবির জিন দেখে ওখান থেকে পালিয়ে যায়। আর আমাদের বোতলের উপর এমন মন্ত্র দিয়ে বান দেয় যে আমাদের বোতল কোনো জিন জাতি দেখতে পারে না, একমাত্র মানুষই দেখতে পারবে। আর তারপর আমাদেরকে যে দুইটা বোতলে বন্দি করেছিল, ওই বোতল দুইটা একটা বট গাছের নিচে পুঁতে রেখে চলে যায়। আর আমি যেই কবির চিনের কথা বলেছিলাম আমাদেরকে বন্দি করার সময় দেখে পালিয়েছে, সে তখন পালিয়ে আমাদের রাজ্যের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর আমাদের গেটের প্রহরীদেরকে বলে আমাকে মহারাজের সাথে দেখা করতে দাও। আর ওই সময় আমাদের প্রহরী ভয়ঙ্কর গলায় বলে, কিরে খবিশের বাচ্চা, তোর এত সাহস কে দিল যে তুই আমাদের রাজ্যে ঢোকার সাহস করিস? তখন ওই কবির চিন সব কিছু খুলে বলে। আর তারপর আমার মায়ের কাছে ওকে নিয়ে যায়, কারণ ওই সময় আমার বাবা কোনো এক কাজে অনেক দূরে গিয়েছিল। আর তখন আমার মা জর্জের সিংহাসনে বসা ছিল। তখন প্রহরীরা বলে, মহারানী ক্ষমা করবেন, কারণ আপনার জন্য একটা খারাপ খবর আছে। তখন আমার মা কবির চিনকে দেখে বলে, এটাকে আবার কোথা থেকে ধরে নিয়ে আসলেন? তখন কবির চিন আমার মাকে দেখে থরথর করে কাঁপছিল আর বললে, মহারানী আমাকে ক্ষমা করবেন। তারপর সব ঘটনা খুলে বলে। আর তখন আমার মা এতটাই রেগে গিয়েছিল যে আমাদের পুরো রাজ্যটা থরথর করে কেঁপে উঠেছিল। আর আমি আগেই বলেছিলাম যে আমার বাবা জান্নান জিন, কিন্তু আমার মা হলো ইফরিত জিনের বাদশাহের একমাত্র মেয়ে। আর সবচেয়ে বড় কথা হলো আমার মা এতটাই ভয়ঙ্কর শক্তিশালী যে তার উপর কোনো মায়াও কাজ করে না। আর শোনো, আমাদের জিনেদের ভেতরে একটা বিশেষ গুণ আছে, আর সেটা হলো আমরা একজনের শক্তি আর একজনকে দিতে পারি। আমার মা যখন ছোট ছিল তখন তার পুরো পরিবার আমার মাকে তাদের অর্ধেক শক্তি দেয়, তাই আমার মা এতটা শক্তিশালী। ক্ষমা করবেন, কারণ আমি একটু ঘটনার বাইরে গিয়েছিলাম, আবার ঘটনায় যাচ্ছি। আর তারপর আমার মা আসল রূপে চলে আসে, আর তার দেহ প্রায় 100 হাত লম্বা হয়ে যায়। আর তার পিঠ থেকে দুইটা বিশাল বড় দানা বের হয়ে আসে। তখন আমার মা কবির চিনকে বলে, আমাকে ওখানে নিয়ে চলো। তখন আমাদের কিছু সেনারা বলে আমার মায়ের সাথে যাবে, কিন্তু তখন আমার মা বলে, তোমাদেরকে আমার সাথে আসতে হবে না, তোমরা এখানে থেকে রাজ্য পাহারা দাও। তখন তারা কিছু না বলে চলে যায়। আর তখন কবির চিনটা আরো বেশি ভয় পেয়ে যায়, আর ও ভাবে এত শক্তিশালী সেনাদের সাথে যেতে না করে দিল, আর তার সাথে গিয়ে বিপদে পড়তে হবে না তো, কারণ অঘরী বাবারা ছিল অনেক শক্তিশালী। তখন আমার মা বলে ওঠে, আরে খবিশ, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই আমাকে ওইখানে নিয়ে চল,
আর তা না হলে আমি এখন তোর রক্ত দিয়ে গোসল করব। তারপর আমার মাকে ওই অগরীদের আস্তানায় নিয়ে যায়। তারপর অগরীরা আমার মাকে দেখে হা হা করে হাসতে লাগলো আর বলে, আজ তো মেঘ না চাইতেই বৃষ্টি। প্রথমে পেলাম জান্নানকে, আর এবার ইফরিত, আবার দেখি সাথে একটা খবিশ দিনও আছে। ওরে বাবা, এটা কি বডিগার্ড নাকি? তখন আমার মা বলে, কিরে জানোয়ারের বাচ্চারা, তোদের এত বড় সাহস, আমার ছেলেকে আটকে রাখিস? এখনো সময় আছে, জলদি, যদি বাঁচতে চাস তাহলে আমার ছেলেকে ছেড়ে দে। তখন অগরী বাবা বলে, তোর ছেলেকে কেন আটকাবো আমরা? এখানে তোর কোনো ছেলে নেই। তখন আমার মা বলে, আরে মূর্খ, ওই জান্নান বাচ্চাটা হলো আমার ছেলে। তখন অগরী মন্ত্র পড়ে আমার মাকে বন্দি করতে চায়, কিন্তু আমার মার উপর কোনো মন্ত্র কাজ করছিল না। তখন অগরী বাবারা কিছু মনে মনে পড়ছিল, আর ঠিক তারপর মাটি কেঁপে কেঁপে ওঠে, আর বিশাল দেহ ছিল তাদের। তারা এসে আমার মাকে দেখে বলে, মহারানী, আপনি এখানে, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা যদি জানতাম আপনি এখানে, তাহলে কখনোই আসতাম না। তারপর ওই ইফরিত ও মারিচিন অগরী বাবার উদ্দেশ্যে বলে, এই কুত্তার বাচ্চারা, তোরা কি মহারানীকে সাধারণ ইফরিত ভেবেছিস নাকি? তার কাছে আমাদের মতো হাজারো সাধারণ ইফরিত কিছুই না। আর এবার তোরা মরার জন্য প্রস্তুতি নে। আমাদেরকে তো তোদের মন্ত্র দিয়ে আটকে রাখছিস, পারলে মহারানীকে আটকে দেখা। এই কথা বলার পর চারজন অগরী বাবা তারা গোল বৃত্ত আঁকে, কিন্তু তাদের আর শেষ রক্ষা হলো না। আমার মা তাদের বৃত্তের ভেতরে ঢুকে চারজনকে জিভ টেনে ছিঁড়ে হত্যা করে। ওরা ওখানেই মারা যায়। আর তারপর ওই বট গাছের নিচে যে আমার মা যখনই আমাদের মুক্ত করবে, ঠিক তখনই ইফরিত ও মারিচিন না করে আর বলে, মহারানী, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমরা জানি আপনি এই মন্ত্র বাঁধন ভেঙে ফেলতে পারবেন, আপনার ওই শক্তি আছে, কিন্তু আপনার ছেলে আলিফ এখনো অনেকটাই ছোট, তাই ওর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই আমরা বলি এটা কোনো মানুষ করলে ভালো হবে। আর এই কথা শুনে আমার মা রীতিমতো রাগে ক্ষোভে কেঁদে দেয়। তখন ইফরিত ও মারিচিন বলে, মহারানী, আমরা মুসলমান হয়ে আপনার রাজ্যে থাকতে চাই। তারপর সবাই কালেমা পড়ে ওখানেই মুসলমান হয়ে যায়, আর কবির জিনের নাম দেয় হাফিজ। তারপর বলে, আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। আর হাফিজ, তুই ওদেরকে নিয়ে আমাদের রাজ্যে যদি আসতে পারিস, তাহলে ছোট ভাইয়ের মর্যাদা পাবি। আর তারপর মা ও তারা সবাই চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়, আর হাফিজ জিন আশেপাশে সব সময় থাকতো। হঠাৎ একদিন ওখানে দিয়ে কিছু লোক যাচ্ছিল। তখন আমরা যেই জায়গায় পোতা ছিলাম, ঠিক সেখানেই একটা মিষ্টি আলু গাছের রূপ নেয়। আর তারা এত সুন্দর গাছ দেখে মাটি করে আমার বোতলটা পেয়ে যায়, আর তখনই গাছটা তাদের সামনে উধাও হয়ে যায়। আর ওরাও ভয় পেয়ে বোতলটা দূরে ছুঁড়ে ফেলে দেয়।
আর তখনই আমি মুক্ত হয়ে চিতাখলায় চলে আসি। বুঝতে পারছেন বাদশা ভাই? তখন বাদশা কবিরাজ বলে, তাহলে তোমার দাদু ভাই কোথায়? আর হাফিজ জিনরা ভাই কোথায়? তখন আলিফ জিন বলে, বাদশা, ওরা ওখানেই আছে, আর দাদাকে তোমার মুক্তি করতে হবে। তখন বাদশা কবিরাজ বলে, কিভাবে করব? তারপর আলিফ জিন বলে, তুমি অজু করে এসো। তারপর বাদশা কবিরাজ অজু করে আসে। আর তারপর আলিফ জিন বলে, কোনো ভয় পাবে না, তুমি চোখ বন্ধ করে আমার হাতটা ধরো, আর আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তারপর বাদশা কবিরাজ চোখ বন্ধ করে ফেলে, আর তার কাছে মনে হয় সে যেন হাওয়ায় ভাসছে। ঠিক 1 মিনিট পরে চোখ খুলতে বলে, আর চোখ খুলে দেখে সে একটা জঙ্গলের মাঝে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। তারপর আলিফ জিন বলে, বিসমিল্লাহ বলে মাটি খোঁড়া শুরু করো। 1 হাত মাটি খোঁড়ার পরে তারা দেখে ওখানে 3টা বোতল। তারপর আলিফ বলে, তুমি 3টা বোতলই খোলো। তারপর বোতলগুলো খোলার পর সেই জান্নান জিন আর সাথে 2টা ভয়ঙ্কর ইফরিত জিন বের হয়ে আসে। তারপর ওখানে হাফিজ জিনও উপস্থিত হয়, আর তারা একজন আর একজনকে জড়িয়ে ধরে রীতিমতো কান্না করছিল। আর তখন বলে, তুমি আজ থেকে শুধু বাদশা না, তুমি হলে বাদশা কবিরাজ। তারপর আলিফের দাদু বলে, আর কিছুক্ষণ পরে ফজরের সময় হয়ে যাবে, চলো আমরা বাদশাকে বাড়িতে দিয়ে আসি। তারপর তারা বাদশা কবিরাজের বাড়িতে এসে যা দেখে তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তারা দেখে বাদশা কবিরাজের মা, বাবা ও বোন নিথর হয়ে মাটিতে পড়ে আছে। তখন বাদশা কবিরাজ কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তখন 2জন ইফরিত জিন বলে, জান্নান হুজুর, আমরা একটু খবর নিয়ে আসি আর দেখি কিভাবে কি হলো। তারপর তারা ওখান থেকে চলে যায়। আর ঠিক 30 মিনিট পরে 10 জন পিশাচের গলা কেটে নিয়ে আসে। আর ওই ইফরিত জিনেরা ছিল 2 ভাই। বড় ভাইয়ের নাম সাদ্দাম আর ছোট ভাইয়ের নাম ইয়াসিন। তখন সাদ্দাম জিন বলে, বাদশাহ, তোমরা যখন ওই বটগাছের নিচে বসেছিলে তখন ওখানে ছিল কিছু খারাপ জিন, আর ওরা আলিফকে দেখে অনেক ভয় পায় আর ওখান থেকে পালিয়ে যায়। আর তারা আলিফকে কিছু করতে না পারে, তাই তোমার পরিবারের সবাইকে মেরে ফেলে, আর আমরা ওর বংশ নির্বংশ করে ফেলেছি, ওদের সবাইকেই মেরে ফেলেছি। তখন বাদশা কবিরাজ বলে, আমার আর এই দুনিয়াতে কেউই রইল না। তখন ওরা সবাই একত্রে বলে ওঠে, আজ থেকে আমরা তোমার পরিবার। তারপর আলিফ জিনের দাদু বলে ওঠে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে বাদশা। আর আলিফ এখন অনেকটাই ছোট, আর সে হেফজখানায় পড়ছে। সে যখন কোরআনের হাফেজ হবে, তারপর তার মা বাবা সবাই তোমার সাথে দেখা করবে। সে আরো বলে, আজ থেকে ইয়াসিন ও সাদ্দাম তারা মানুষ রূপে তোমার সাথে তোমার বাড়িতে থাকবে। তারপর তারা বিদায় নিয়ে চলে যায়। তো প্রিয় ইমরান ভাই, আরাফাত ভাই, আরিফ ভাই, কেমন হলো আজকের ঘটনাটা প্লিজ জানাবেন। আর ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তাহলে কত নম্বর এপিসোডে শেয়ার করবেন প্লিজ জানিয়ে দেবেন। আর সামনে আরো ভয়ঙ্কর ঘটনা আসছে। আমি আমির হামজা, ঢাকা কেরানীগঞ্জ, বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছি। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ আমির হামজা ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যিই ভাই আপনার ঘটনার মধ্যে কিন্তু ডে বাই ডে অনেক বেশি ডার্কনেস অ্যাড হইতেছে। মানে ভয়ের শিহরণগুলো কিন্তু আপনার ঘটনাতে একদম জাঁকজমকভাবেই ফুটে উঠছে। ধন্যবাদ আমির হামজা ভাই এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমির হামজা ভাই, আশা করি সবসময় আপনি এভাবেই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আর ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনি যখন আমাদেরকে ঘটনাগুলো পাঠান তার আগে অবশ্যই চেষ্টা করবেন ঘটনাগুলো একবার ভালোভাবে রিভাইজ দিয়ে দাড়ি কমা বা শব্দ ভুলগুলা এগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখে পাঠাতে। তাহলে কি হবে, আপনার ঘটনাগুলো আরও ভালোভাবে আমরা পড়তে পারবো, আরও ভালোভাবে কভার করতে পারবো। আশা করি আমির হামজা ভাই বুঝতে পেরেছেন। তো ওয়ান্স এগেইন আমির হামজা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাবো আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি আরিফ ভাইয়ের লেখা বদজিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল লিসেনার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আরিফ, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে এখন থেকে অনেক আগের একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আর এই ঘটনাটি মূলত ঘটেছিল নোয়াখালীতে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। অনুরোধ রইল ইমরান ভাই আপনি ঘটনাটি আপনার মতো করে পড়ে শোনাবেন। ঘটনাটি প্রায় 16 বছর আগের। আমি তখন নোয়াখালী জেলার ডোমরুয়া নামক এক গ্রামে আমার বড় কাকার বাড়িতে থেকে পড়াশোনা করতাম। বড় কাকা ঢাকাতে জব করতেন আর প্রতি মাসের 5 কি 6 তারিখে বেতনটা পেলেই বাড়িতে আসতেন। আর বড় কাকা সবসময় রাতের গাড়িতে টিকিট কাটতেন। যেহেতু তখন মোবাইল ফোনের ব্যবহার সচরাচর ছিল না, তাই বাসে চড়ার আগে ল্যান্ড ফোনের মাধ্যমে বাড়িতে ফোন করে জানিয়ে দিতেন যে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সারা রাত বাসে চড়ার পর ভোর 4টা কি 5টা নাগাদ বাড়িতে এসে পৌঁছাতেন। আর বাড়ি এসে চাচিকে পুরো মাসের চাল বাজার ইত্যাদি সাংসারিক যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করে দিয়ে 2-3 দিন থেকেই আবার ঢাকায় চলে যেতেন। তো তেমনি এক রাতে বড় কাকা বাড়িতে ফোন করে জানালেন যে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভোর 4টা কি 5টা নাগাদ তিনি বাড়িতে পৌঁছে যাবেন। যখন ভোর 4টা নাগাদ বাস এসে পৌঁছাতো আর যাত্রী নামাতো তখন খুব জোরে একটা হর্ন বাজাতো। আর গ্রাম অঞ্চলে এত রাতে সেই হর্নের শব্দ বহু দূর থেকেও শোনা যেত। আর আমাদের বাড়ি থেকে মেইন রোড যেহেতু মাত্র 1000 মিটার দূরেই, তাই সেই হর্নের শব্দে বাড়ির সবারই ঘুম ভেঙে যেত। আমরা হর্ন শুনেই বুঝতে পারতাম ওই যে কাকা এসে গেছে। আর কাকা গাড়ি থেকে নামা মাত্রই তার বড় ছেলে রিপনের নাম ধরে জোরে গলায় ডাক দিতেন কয়েকবার। আর আমরাও হ্যারিকেন হাতে নিয়ে দৌড়ে বের হতাম কাকাকে এগিয়ে আনার জন্য, কারণ তখন আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। আর বাসটা যেখানে সে নামিয়ে দিত সেখানে পাশাপাশি 2টা পুরনো কবরস্থান ছিল। যদিও মুসলমানদের কবরস্থানে ভয়ের কিছু নেই, কিন্তু আমাদের বাড়ির দিকে যেই আঁকাবাঁকা রাস্তাটা এগিয়ে এসেছে তার 2 পাশে ঘন জঙ্গল আর বিশাল এলাকা ধরে ধান ক্ষেত। আর আমাদের বাড়িটাও তেমন সুবিধার ছিল না। চারপাশে ঘন জঙ্গল আর বাড়ির পেছনে একটি খাল, যেগুলো মোটেও ভালো জায়গা ছিল না। অনেকে নাকি রাতে টয়লেট করার জন্য বের হলে অনেক ভয়ানক চেহারার অচেনা কিছু লোককে বাড়ির চারদিকে ঘোরাঘুরি করতে দেখতে পেত। তাদের উচ্চতাও নাকি ছিল প্রায় 20 থেকে 25 ফিটের মতো। যাই হোক, মূল ঘটনায় আসি। সে রাতে ভোর 4টা নাগাদ চাচি বড় কাকার ডাক শুনতে পেলেন আর শুধু একবার রিপন ভাইয়াকে ডেকেই বললেন, রিপন ওঠ, চল তোর আব্বু এসেছে। এই কথা বলে চাচি একাই হ্যারিকেনটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কাকাকে এগিয়ে আনবে বলে।
এমনিতেই শীতের রাত, চারদিকে ঘন কুয়াশা। হ্যারিকেনের আলোতে বেশি দূর পর্যন্ত দেখাও যায় না। খানিকটা দূর যেতেই চাচি কোনো সারা শব্দ না পেয়ে, রিপনের আব্বু, ও রিপনের আব্বু, এই বলে 2 থেকে 3 বার ডাক দিলেন, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর নেই। চাচির একটু সন্দেহ হলো, আর মনে নানান ধরনের প্রশ্ন জাগতে লাগলো। কি ব্যাপার, তিনি আসলে তো এমন 2-1টা ডাক দিয়ে চুপ করে থাকেন না, আর আজকে তো বাসের হর্নও শুনতে পেলাম না। তাহলে কে ডাকলো আমার নাম ধরে? আর আমি আজ একা এত দূর অবধি চলে এলাম, অথচ এখনো কারো ঘুম ভাঙার নাম নেই কেন? চাচি আর কিছু না ভেবেই সজোরে বাড়ির দিকে হাঁটা দিলেন। বাড়ির উঠান অবধি যেতেই কিছু একটা চাচির পথ আগলে দাঁড়ালো। সে কি বিশাল আকৃতির একটা লোক, উঠোনের 2 পাশে 2 নারকেল গাছে 2টা পা রেখে উল্টো হয়ে ঝুলছে, আর অদ্ভুত এক অট্ট হাসি দিয়ে বলছে, আমার 2 পায়ের জ্যাকের নিচ দিয়ে ঘরে যা। চাচি বুঝতে পারলেন ওটা একটা বদজিন, আর 2 পায়ের মাঝ দিয়ে গেলে হয়তো উনি আজ আমার ঘাড়টাই মটকাবে, নয়তো বাকি জীবনের জন্য আমার উপর ভর করবে। চাচি চিৎকার করবে, কিন্তু লাভ কি? ঘরে আমরা 4 জন নাবালক ছেলে মাত্র। ঘর থেকে বেরিয়ে এসে ওটাকে দেখলে হয়তো ভয়ে মারা যাব। আর দাদি, সে তো বৃদ্ধ অসুস্থ মানুষ, তাকে নিয়ে আরো বেশি ভয়। তাই চাচি সিদ্ধান্ত নিল ফজরের আজান না দেওয়া পর্যন্ত হ্যারিকেন হাতে এখানেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু হ্যারিকেন তো প্রায় নিভু নিভু করছে, এত সময় পর্যন্ত হয়তো জ্বলবে না। উপায় কি? কি হবে আজ? এই ভেবে মনে মনে সূরা কেরাত পাঠ করতে লাগলেন। আর ওইদিকে বদজিনটা তখনও বলছে, যা, আমার 2 পায়ের নিচ দিয়ে ঘরে যা, আমি কিচ্ছুই বলবো না। চাচি তখন বললেন, আপনি কেন আমার পথ আগলে দাঁড়িয়ে আছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দিন। তখন সেই শয়তান বদজিনটা চাচিকে উদ্দেশ্য করে বলে, তোর প্রতি আমার অনেক দিন থেকেই নজর ছিল, আজ তোকে পাইছি। এই বলে বদজিনটা চাচির দিকে ওর বিশাল বড় বড় নকলা হাত বাড়িয়ে দিতে লাগলো। এবার আর চাচি ঠিক থাকতে পারলেন না, একটা চিৎকার দিয়ে মাটিতে গড়িয়ে পড়লেন। তার চিৎকার শুনে দাদি সহ আমরা সবাই হ্যারিকেন হাতে নিয়ে ঘর থেকে দৌড়ে বের হই। তারপর চাচিকে অচেতন অবস্থায় ঘরে তুলে নিয়ে আসি। দুপুর নাগাদ চাচির হুঁশ ফেরে, আর সব ঘটনা তখন আমাদেরকে খুলে বলে। এরপর দাদির কথা মতো আমাদের এলাকার ইমাম সাহেবকে ডেকে আনি। ইমাম সাহেব এসে চাচিকে ঝাড়ফুঁক করে এবং পানি পড়া দেন। তারপর একটা তাবিজ দিয়ে যান, আর বলে যান এই তাবিজটা যেন 41 দিন না খোলা হয়, সযত্নে যেন এই তাবিজটা খেয়াল করে রাখা হয়। সেই সাথে চাচিকে বলা হয় এই 41 দিনের মধ্যে যেন ভুলেও গরুর মাংস না খাওয়া হয়। তো এই ছিল ঘটনা। এরপর আর চাচির সাথে তেমন কোনো কিছু ঘটেনি। চাচিও সেই ইমাম সাহেবের কথা মতোই 41 দিন সব নিয়ম কানুন পালন করেছিলেন। ইমরান ভাই, আশা করি আমার এই ছোট্ট ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। অনুরোধ রইল আপনি আপনার মতো করে ঘটনাটি ভাই পড়ে শোনাবেন। আগামীতে ইনশাল্লাহ আমি আরো ঘটনা লিখে পাঠাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি বেশ রহস্যময় একটা ঘটনা ছিল, যদিও ছোট্ট একটি ঘটনা, তবে বেশ পরিপূর্ণ ডার্কনেস ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনি সবসময় আমাদের সাথে এইভাবেই থাকবেন। আরিফ ভাই,
আপনার কাছে এরকম আরও ঘটনা থাকলে কিন্তু ভাই অবশ্যই জলদি আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের সর্বশেষ ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সুজন হাসান ভাইয়ের লেখা ভয়ঙ্কর ঘর। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভোতারটার সকল শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ সুজন হাসান। আমি বর্তমানে একটি সরকারি চাকুরিতে কর্মরত আছি। আমার নিজস্ব কিছু সমস্যা থাকার কারণে আমি আমার পুরোপুরি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আজকে আমি আপনাদের সাথে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ইমরান ভাই, ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন আর আমাকে অবশ্যই জানিয়ে দেবেন কততম এপিসোডে এই ঘটনাটি শেয়ার হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে 11 বছর আগের কথা। আমাদের গ্রামের বাড়ি ফেনীতে। ওখানে আমার সেজো মামার বিয়ে উপলক্ষে আমাদের সব রিলেটিভ দেশ ও বিদেশ থেকে সবাই উপস্থিত হয়েছিল। সেটা ছিল ফেনীর পরশুরামের চন্দনা গ্রামে। আমাদের গ্রামের ভেতর খালার বাড়িটা সবচাইতে বড়, কেননা বেশ কিছুদিন আগেই সেটার মেরামতের কাজ করা হয়েছিল, কিন্তু সবগুলো ঘর হয়নি। একটা ঘর ছিল যেটাতে কেউই যেত না, আর তার একটা বিশেষ কারণও ছিল। সব আত্মীয় স্বজনরা একসাথে অনেক দিন পর মিলিত হওয়াতে বাড়িতে থাকার জায়গার অভাব পড়ল। সে কারণে সেই ঘরটাতে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এখন বলছি ঘরটার বিশেষত্বর কথা। আমার ছোট খালার স্বামী অর্থাৎ আমার ছোট খালুর আব্বু ছিলেন মাওলানা। তিনি জিন হাজির করতে পারতেন এবং তিনি জিন ডেকে মানুষের অনেক সমস্যারও সমাধান করে দিতেন। তাছাড়া জিন যদি মানুষকে আসর করত তবে সেই ঘরটিতে বসেই তিনি তার শরীর থেকে জিন ছাড়াতেন। তো আমার ছোট খালা এই বিষয়ে আমাদের আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু আমার বড় মামা আর আমার এক কাজিন যার নাম কামরুল ঠিক করলেন ওই রাতে সেই ঘরের বিছানায় শোবেন। কিন্তু খালা আগেই অনেক করে সাবধান করে দিয়েছিল এই সমস্যাটি সম্পর্কে, কেননা ওই ঘরটা অনেক দিন ধরেই বন্ধ ছিল। আর এর আগে যারাই ওই ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তারাই কোনো না কোনো ভয়ঙ্কর কিছু দেখতে পেয়েছিল। কিন্তু আমার মামা আর কাজিনের বেলায় কে শুনে কার কথা? এই একবিংশ শতাব্দীতে এসে কে এই সব বিশ্বাস করে বলুন? কিন্তু বিশ্বাস করাটাই যে তাদের জন্য শ্রেয় ছিল তা আমরা সকলেই পরে উপলব্ধি করেছিলাম। আমার কাজিন আর আমার মামা যখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো, তার কিছুক্ষণ পর আমার কাজিনের চিৎকারে বাসার সবার একসাথে ঘুম ভেঙে গেল। আমরা সবাই দ্রুত ওই ঘরে ছুটে গিয়ে আমার কাজিনকে খাটের নিচে আর মামাকে সম্পূর্ণ অচেতন অবস্থায় আবিষ্কার করি। এরপর যখন ওদের মাথায় ও মুখে পানি ঢেলে অবস্থার কিছুটা উন্নতি করা হলো, তখন জানতে পারলাম আসলে ওদের সাথে কি ঘটেছিল। সেটা শোনার পর আমার গায়ের রক্ত যেন পানি হয়ে গিয়েছিল। আমার কাজিন বলল সে নাকি ঘুমের ভেতর দেখতে পেয়েছিল কে যেন অনেক জোরে তার গলা টিপে ধরেছে আর তাকে বাধা দেওয়ার চেষ্টা করায় তাকে খাট থেকে ফেলে দেওয়া হয়েছে। এমনকি ওর গলায় আঙুলের ছাপও স্পষ্ট দেখিয়েছিলাম সেদিন। এরপর আমার মামা বললেন যে খুব ভারী কিছু একটা যেন ওনার বুকের ওপর বসে জোরে জোরে চাপ দিচ্ছিল, যাকে বাধা দেওয়ার ফলে তাকে কষে একটা চড় দিয়ে অজ্ঞান করে দেওয়া হয়। এই ঘটনার 6 মাস পর আমার কাজিনের বিয়েতে আবার ছোট খালার বাসায় আমি যাই। ঘটনাক্রমে আমাকে থাকতে হয় ওই রুমেই।
সেদিনকার সে ঘটনার কথা আমার মনে ছিল না তখন, কিন্তু রাতে সে ঘরে শুয়ে আমি ভয়ানক সব স্বপ্ন দেখতে লাগলাম। এক সময় দেখতে পেলাম কে যেন ভারী কিছু একটা দিয়ে অনেক জোরে জোরে আমার পায়ে আঘাত করছে। ঘুম ভেঙে গেল সাথে সাথেই। উঠে দেখি আমার পাটা এত ব্যথা করছে যা বলার মতো না। মনে হচ্ছিল কে যেন আমার পায়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে অনেক জোরে জোরে আঘাত করেছে। আম্মুকে এই ঘটনা বলার পর আম্মু আমার সাথে থাকতে ওই ঘরে আসলো। যেই আম্মু একটু ঘুমিয়েছে অমনি তিনি ঘুমের মধ্যে দেখতে পেলেন অসম্ভব ভয়ঙ্কর চেহারার একটি মহিলা। তার সারা শরীর লোম দিয়ে ঢাকা, সেগুলো অনেক বড় বড় ছিল। হঠাৎ করে সেটা আম্মুকে একটা খামচি দিয়ে বসে। সাথে সাথে এই আম্মুর ঘুমটা ভেঙে গেল। আর ঘুম থেকে উঠেই আম্মু শরীরের খামচি দিলে যেমন ব্যথা লাগার কথা, ঠিক তেমনই একটা ব্যথা অনুভব করতে লাগলেন। তার মনে হচ্ছিল কেউ যেন সদ্য তাকে খামচি দিয়ে চলে গেল। এই ঘটনার পর সেই দিনই ওই ঘরে মসজিদের ইমাম আর হাফেজদের ডেকে কোরআনে খতম দেওয়ার ব্যবস্থা করা হয়। এরকম কিছু আর যেন না ঘটে তার জন্য সব কিছুই করা হলো। এরপর বেশ কিছুদিন অসুস্থ থাকার পর আমার মামা এবং কাজিন তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো প্রিয় লিসেনার্স, ঘটনা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে নিয়মিত লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইমরান ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুজন হাসান ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি ঘটনাটা বেশ ইউনিক ছিল, দুর্দান্ত লেভেলের ডার্কনেস ছিল। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের এপিসোডটা আপনাদের কাছে কেমন লেগেছে, বা আজকের কোন গল্পটা আপনাদের কাছে আরও বেশি ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ইউনিক ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।